আমার বিয়ে হয়েছিল একটু অল্প বয়সী, মানে প্রায় 23-24-এর দিকে আমার বিয়ে হয়েছে। তো আমি আর্লি শুরু করেছিলাম ওই সময়। আমরা সবাই যখনই সিনেমা দেখি বা নাটক দেখি, আমরা নিজেদেরকে গল্পের নায়িকা হিসেবে দেখতে পছন্দ করি। ছেলেরা দেখলে নায়ক হিসেবে ডেফিনেটলি। সেই ছোটোবেলা থেকে আজ অবধি, এবং যখন মানুষ পড়ন্ত বয়সে চলে যান তখনও কিন্তু যখন তিনি একটা সিনেমা দেখেন তখন তিনি ভাবেন যে এই গল্পটা, এই ক্যারেক্টারটা আমার। মানুষ ওই জায়গাটা ফিল করেন, ওন করেন। এভাবেই হয়তো বা সিনেমার গল্পগুলো তৈরি হয়, সমস্ত জীবন্ত গল্প থেকে রূপ হয় একটি সাহিত্যিক সুন্দর প্রেজেন্টেশন। সো আমরা গল্পের নায়িকা হতে চাই। তো আজকে কেন আমি কথাগুলো বলছি, এই কথাগুলো বলার একটি কারণ, আমাদের সাথে একজন নায়িকা আছেন, গল্পের নায়িকা, যাকে আমাদের সবারই ভীষণ পছন্দের, ভালোবাসার, আদরের এবং বাংলাদেশের জন্য আমি বলবো সম্মানের একটি জায়গা সে ধরে রেখেছে এবং নতুন করে একটি সম্মানের জায়গা আরও অর্জন করে এসেছে। সেই গল্পগুলোও শুনবো, তার ক্যারিয়ারের চড়াই উতরাই, তার শিক্ষা, তার জার্নি, এবং এটাও যে এত সহজ নয় সুনাম ধরে রাখা এবং সুনামের সাথে পথ চলা, এটা অনেক কঠিন একটি জার্নি। এই জার্নিটি সে করে যাচ্ছে অনেক বছর ধরে। সেই গল্পগুলো শুনবো। এবার গেস করেন সে কে? আমাদের অত্যন্ত প্রিয় জাকিয়া বাড়ি মমো। নামটা পুরো ফর্মালি বলতে আমার খুব বেশি ভালো লাগলো না, আমি তো মমো, এবং ওর নাম আমার কাছে সেভ করা হচ্ছে আদরের ছোট বোন। একদম ব্যাপারটা সেটাই। So, I এবং don't তুমি know- তুমি আমার সেই অ্যাঞ্জেল সিস্টার। আলহামদুলিল্লাহ। সো আমার কাছে মমো হচ্ছে আমার একটা বোন, আমার ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সো মমো আজকে জানতে চাই, অবশ্যই আমরা একটা অনেক বড় সুখবর সেটা আমরা শুনবো। তার আগে মমো কোথায় জন্মেছে, মমোর পুরো নাম কি, মমো কী করতে পছন্দ করতে, একটু নিজের পরিচয়টা দিয়ে তারপর আমরা সুখবরটা শুনতে চাই। নাম আসলে সবসময় আমি আমার পুরো নামই ব্যবহার করেছি, জাকিয়া বাড়ি মমো। যখন ছোট ছিলাম আমার দাদা জাকিয়া নামটা রেখেছে, আর মমো নামটা আমার বাবার রাখা, আর বাড়ি টাইটেল। তো এইভাবেই বড় হয়েছি। যখন ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করলাম, লাক্স চ্যানেল আই সুপারস্টারে উইন করার পরে, চ্যাম্পিয়ন হওয়ার পরে, তখন অনেকেই বলেছিলেন যে নামটা অনেক বড়, ছোট করে রাখা যায় কিনা, লাইক জাকিয়া মমো কিংবা শুধু বাড়ি মমো, এই ধরনের কিছু একটা। তো আমার কখনোই মনে হয় নাই যে নামটা অনেক বড়, কারণ নামটা আমার বাবার দেয়া ভালোবাসা, আদর, এবং আমি এভাবেই এই পরিচয়ই বড় হয়েছি। তো আমার পুরো নাম ধরেই আপনারা আমাকে চেনেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন বলেই আমি এখানে এভাবে এই ভালোবাসাও পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আপু যেই জন্মটা কোথায় ছিল? জন্ম আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে। ব্রাহ্মণবাড়িয়া শহরকে আমরা এখন অনেকভাবে ডিফাইন করি, তাই না? কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে আলাউদ্দিন খাঁর জন্ম, ব্রাহ্মণবাড়িয়া শহরে অদ্বৈত মল্লবর্মণ জন্মেছিলেন, ঋত্বিক ঘটক। তো এই ব্যাপারগুলো আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে, এবং আমি ছোটোবেলা থেকে এত কালচারালি সারাউন্ডেড ছিলাম। আমার আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আমার প্রথম নাচ শেখা শুরু হয়। তারপর তো সেই জার্নি চলছে অনেক বছর ধরে, বলতে পারেন 3 বছর থেকে শুরু করে আমি এখনও ননস্টপ এই পথে হাঁটছি। আর এই পথের সবচাইতে বড় শক্তি হচ্ছে আমার মা, প্রফেসর আয়েশা আক্তার। তো অল ক্রেডিট গোজ টু হার। আর আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ আমাদের সিনেমা মাস্টার রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালনা করেছেন, এবং সেই মাস্টার সিনেমা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম। আপনারা যারা অনলাইনে ফলো করেছেন তারা জানেন আমরা সেখানে বিগ স্ক্রিন কম্পিটিশন উইন করেছি। তো সেই আনন্দটা আসলে অনেকখানি, কারণ ওখানে আমি দর্শকের সাথে একসাথে সিনেমা দেখেছি, দর্শকদের রিয়াকশান পেয়েছি, দেশি বিদেশি দর্শকরা যেভাবে আমাদের সিনেমার সাথে ইমোশনালি কানেক্ট করেছেন, অনেক অনেক কোয়ারিজ, তাদের অনেক কথা জানতে চেয়েছেন।
এগুলা একটা মানুষকে ভীষণভাবে, বিশেষ করে আমরা যারা অভিনয় আবেগ করি, আপ্লুত করে দেয়। এক্স্যাক্টলি। আমার মনে হয় এই যে পরিশ্রম ল্যাঙ্গুয়েজটা করে, কি ডাবিং করা ছিল ইংলিশে নাকি সাবটাইটেল দিয়ে তারা দেখেছে? সাবটাইটেলে দেখেছেন, আমরা তো আমাদের মতো করে বাংলাতেই অভিনয় করেছি, কিন্তু সাবজেক্টটা এত সার্বজনীন যে আমরা ছোট্ট একটা গ্রামের গল্পই বলেছি, কিন্তু সেই গ্রামের গল্পটাই আসলে ওয়ার্ল্ড পলিটিক্সের সাথে রিলেটেড, বা ইটস স্কেল ইজ সো ওয়াইড। তো ওই জায়গায় সবাই অনেক দারুণভাবে রিলেট করতে পেরেছেন, এবং আমি সে জায়গায় খুশি তো অবশ্যই, এবং কৃতজ্ঞ, ডিরেক্টরের প্রতি কৃতজ্ঞ, ফুল মাস্টার টিমের প্রতি কৃতজ্ঞ, আমার কলিগদের প্রতি কৃতজ্ঞ। উই হ্যাড এ ওয়ান্ডারফুল জার্নি টুগেদার ইন রটারড্যাম। আমি আরেকটা কথা বলতে চাই, মমো যে প্ল্যাটফর্মের কথা বললো, মমো লাক্স চ্যানেল আই ফটো সুন্দরী থেকে মমো প্রথম হয়েছিল, দ্বিতীয় হয়েছিল বিন্দু, এবং তৃতীয় হয়েছিল বাঁধন। মজার ব্যাপার হচ্ছে তিনটা মানুষই মানে আমরা আত্মার সাথে জড়ানো, এবং তিনজনেই মানে আমার অসম্ভব ভালোবাসার আদরের মানুষ। আমি এবং এটা কোইন্সিডেন্টলি কি করে আমরা, মানে এটা না এমন করে না যে আসো আমরা বন্ধুত্ব করি, তেমন না, ঘটনাটা এত ফ্ললেসলি হয়েছে, এবং এটা এত আরাম, এত শান্তি যে আমি কিছু হলেই, যেমন আমার অস্বস্তি হলে, ভালো লাগছে না, সাফোকেশন হলে আমি কল করি, বিরক্ত করি, জ্বালাই, আমি জানি যে আই হ্যাভ এভরি রাইট টু তোমাকে জ্বালানোর। না, আমি এটাই বললাম যে এই সিনেমাটিতেও বাঁধন এবং আমি একসাথে কাজ করেছে, দুজন একসাথে গিয়েছে, এবং এই পুরো ইউরোপ জার্নিটা আমি আর বাঁধন আপু আমাদের ধরো 20 বছরের ফ্রেন্ডশিপটাকে রিইউনিয়ন বলতে পারো, ধরনের রিকল করেছি আমরা। এবং আমার মনে হয় আমি প্রত্যেকটা পোস্ট, আমি মনে হয় আমি না এভরিডে ফেসবুকে ঢোকা বন্ধ করে দিয়েছি, কারণ অনেক নেগেটিভ ভাইব ফেসবুকে থাকার ফলে আমি ওগুলো আসলে নিতে চাই না। কিন্তু আমি তোদের জন্য এভরিডে একবার করে ঢুকেছি, স্ক্রল করেছি, যখন খুঁজে পাইনি তোদের নামে সার্চ দিয়ে দেখে লাইক দিয়ে কমেন্টস করে বের হয়ে আসছি। এক্স্যাক্টলি, মানে আমার মনে হয়েছে যে এটা আমার জানা উচিত, কি হচ্ছে, মানে আমার দুইটা ভালোবাসার মানুষ এখানে একসাথে। এবং আসলে এটা আমাদের জন্য তো বটে টিম হিসেবে, এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য অনেক আনন্দের খবর, কারণ আমরা বিশাল বড় একটা কম্পিটিশন আসলে উইন করতে পেরেছি থ্রু আওয়ার অথেন্টিসিটি, আমাদের গল্পের অথেন্টিসিটি, আমাদের কি বলবো, ডেডিকেশন। এবং হ্যাঁ, এটাকে আমি অবশ্যই বেস্ট গিফট বলবো আল্লাহর তরফ থেকে, ডেডিকেশনের জন্য। আলহামদুলিল্লাহ, এটি একটি দারুণ সুখবরের গল্প আমরা শুনে ফেললাম। তো এখন আমি যদি আসি মোমো তৈরি হওয়ার পেছনের গল্প, যে মোমো কবে থেকে ভাবা শুরু। মোমো খুব সুন্দর কবিতা আবৃত্তি করে, মানে ইভেন আমি প্রতিটা কবিতা মন দিয়ে শুনি, কখনো কখনো এমনও হয়েছে কবিতাটা অন করে দিয়ে ফোনটাকে সাইডে রেখে আমি অন্য কিছু করছি আর কানে শুনছি, এবং আমি ভিজুয়াল করছি কথাগুলোকে, কিন্তু একবার দেখে নেই বাই দ্য ওয়ে, কারণ আমার দেখতে অনেকে ভাল লাগে, তো আমার মনে হয় যে একবার দেখে নিয়ে তারপরে আমি শুনবো, তো আমার ভালো লাগে। তো মনে হয় একজন শ্রোতা আছে যে 2 বার মিনিমাম শোনে। তাহলে কবিতা আবৃত্তিটাও কি লম্বা সময় চলতে পারে কিনা, এবং এটাও কন্টিনিউ করে যাওয়া সম্ভব কিনা? মাঝখানে আমরা দেখেছি মোমো কবিতা থেকে দূরে সরে গিয়েছিল, তার আগে দেখেছিলাম ও অনেক দিন খুব সুন্দর করে, কি সুন্দর সাদা শাড়ি, কি সুন্দর সিম্পল সিলভার জুয়েলারি, একটা খুবই নাইস এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে সুন্দর যত্ন নিয়ে আমি কিন্তু কবিতার ভিডিওগুলো দেখেছি। সো আমার এটা হচ্ছে আমার অ্যাজ এ সিস্টার আমার একটা ডিমান্ড, যে এইটা আমি দেখতে চাই, মোমোকে ওই জায়গায় দেখতে চাই। এটা বলি আমি তোমাকে, ছোট আমার বাবা কবি একজন, মজিবুল বাড়ি, আব্বার 3টা কবিতার বই পাবলিশড হয়েছে, এবং কবিতাগুলো খুব থটফুল। আব্বা কিন্তু অনেক বছর ধরে কবিতা লেখে, এবং এই কবিতার বইগুলো বের হওয়ার পেছনেও মানে পার্সন ইজ আম্মা। আম্মা হচ্ছে আসলে আমাদের সেই মানুষ, আম্মা হচ্ছে সেই মানুষ, শুধু ইন্সপিরেশন হয়েই থেমে থাকে নাই, সে ফিজিক্যালি মেন্টালি সবভাবে যত্নটা নিয়েছে, যেন আমি জানি না, আমার মায়ের স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি, ওই জায়গা থেকে আর কি সে সব কিছু করেছে। সো আলটিমেট শি ইজ আলটিমেট ইন মাই লাইফ, আল্লাহর পরে।
তো সেই জায়গা থেকে আমি সবসময় আমার বাবা যখন আসলে আমাকে ছোটোবেলায় নাচ গান আবৃত্তি অভিনয় ছবি আঁকা সাঁতার শেখা আমি এগুলো সব কিছুর মধ্য দিয়ে বড় হয়েছি। তো এটা আব্বা আমাকে কবিতা আবৃত্তি প্রনাউন্সিয়েশন উচ্চারণ কিভাবে স্পষ্ট করে করতে হয়, কিভাবে সুন্দর করে কথা বলতে হয়, কিভাবে স্পিচ দিতে হয়, লিটারেরি আব্বা আমাকে এগুলা শেখাতো। হ্যাঁ, এবং প্রতিদিন পত্রিকায় বাবা একদম আমার মা বাবা দুইজনই মেন্টর সে জায়গা থেকে। তো আমরা পত্রিকা খুলে এক পাতা করে জোরে জোরে রোজ পড়ে আব্বাকে শোনাতে হতো যে আমি শব্দগুলা ঠিক পড়ছি কিনা। এখন অনেকেই বলে আমি নাকি সুন্দর করে কথা বলি, কিন্তু এটা আসলে ওই ছোটবেলায় আব্বার প্র্যাকটিস আম্মার প্র্যাকটিস। এমনকি হোল্ডিং দেখে দেখে আব্বা বলতো জোরে জোরে উচ্চারণ করে পড়তো। তো আমি এখন দেখলাম এবার ইউরোপে গেলাম না, একটা মজার জিনিস যে আমি দূরের হোল্ডিংগুলো উচ্চারণ করে করে পড়ছি। তো ওই সময় আমার ঠিক এই কথাটা মনে হলো যে ছোটবেলায় আই ইউজ টু ডু দ্যাট। অভ্যাসটা কোথাও রয়ে গেছে। এখন আবার অন্য একটা অপরিচিত জায়গায় গিয়ে সেটা নিজের অজান্তেই চলে আসলো সামনে। তো আমি এই যে কাজটা করি, মানে আবৃত্তির কাজটা, আমার বাংলাদেশে তো অনেক স্পেস কম, আমাদের স্পেস কম থাকার কারণে নাচের জন্য অনেক পরিশ্রম করার পরেও আমি নাচ শিখেছি টানা 10 বছর ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে। এটাও আমার মা প্রতি সপ্তাহে আমাকে একদিন করে ঢাকায় নিয়ে এসে নাচ শেখাতো। তো আমার মার পেশেন্স এবং তার ডেডিকেশন লেভেলের কথা আমি আসলে বলে বোঝাতে পারবো না। শি প্র্যাকটিক্যালি ডিড ইট। আমি আন্টির সাথে তুই যখন ওমরায় গেলি আমি তার আগেই মনে হয় আন্টির সাথে কথা বললাম। আমি মুগ্ধ ছিলাম আন্টির সাথে কথা বলে, মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি ওনার সাথে কথা বলেছি। তো আমার এত ভালো লেগেছে তখন আমার মনে হয়েছে যে এরকম একটা মায়ের সন্তান দেখেই আজকে তুই হয়তোবা আল্লাহ তোকে এরকম একটা সুন্দর অনেক কিছু গুছিয়ে তোকে তৈরি করেছেন। এবং আমার বাবা মার জন্য সবাই দোয়া রাখবেন। আলটিমেটলি দে আর আমার সব কিছু আর কি। তো সেই জায়গাতেই বলছিলাম যে আমার যে এখন ছোট ছোট করে আমি যে আবৃত্তি করার চেষ্টা করি সেগুলো আবার আমার বন্ধুদের ইন্সপিরেশন। আমাদের একটা বন্ধু গ্রুপ আছে, যে গ্রুপটার আমরা সেই যে ফার্স্ট ইয়ার থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে, এই এত বছর চলে যাচ্ছে, প্রায় 20-22 বছর হয়ে গেছে আমাদের ওই ফ্রেন্ডশিপ এখনো আছে। কি করেছে এটা অনেকেই জানে, অনেকে জানে না। পড়াশোনা করেছি আমি জাহাঙ্গীরনগরে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে মাস্টার্স করেছি, এমফিল করেছি, এখন হায়ার স্টাডিজ পিএইচডি করার চেষ্টা করছি। লেটস সি আল্লাহ কতখানি আমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, দোয়া করবে আলহামদুলিল্লাহ। তো আমার বন্ধুদের ইন্সপিরেশনই আসলে এই ছোট ছোট করে ভিডিওগুলো করা। তো ওরা আমাকে বলে যে ডু সামথিং নিউ, don't be in your comfort zone always, কমফোর্ট জোন থেকে বেরো, একটু কিছু আলাদা কর। সো ওরা আমার জীবনে, মানে তুমি যেরকম আমার জীবনে একটা শক্তি সাহস, ওরা আমার জীবনে তেমন শক্তি সাহস। সো আমি সিনসিয়ারলি থ্যাঙ্কফুল টু আল্লাহ যে আমাকে আল্লাহ এই ব্লেসিংসগুলো জীবনে দিয়েছে। কি নাইস না, আলহামদুলিল্লাহ। শুধু আমরা সবাই এই ধরনের ব্লেসিংসগুলো পাই, বাট আমরা অনেক সময় বুঝতে পারি না কে আমার জন্য ব্লেসিংস, কাকে আঁকড়ে ধরতে হবে, কাকে ছেড়ে দিতে হবে। আমি যদি না জানি কাকে ছাড়তে হবে আর কাকে ধরতে হবে, তাহলেই লাইফটা ম্যাচ হয়ে যায়। একদম, এটা খুব ডিফিকাল্ট। মানে তোমার কাছে কিন্তু সুযোগগুলো আসতেই থাকবে। এই প্রকৃতি কিন্তু মানুষকে প্রতিদিনই সুযোগ দিতে থাকে। দেখো, যে আমরা রাতে ঘুমানোর মানে তো মরে যাওয়া, তাই না? তো আমি যদি সকালবেলা না জাগি কোনোভাবে, তাহলে ইটস ডেড কেস। তো প্রতিদিন সকালবেলা উঠে এই যে আমি বেঁচে আছি, এই আনন্দটা আমি প্রতিদিন ফিল করি, এবং এটা দিয়ে আমার দিনটা শুরু হয়। তারপরে আর যা কিছু হয় সব ভালোই হয়। তো আমার কাছে মনে হয় পজিটিভিটি কালেক্টস বা অ্যাট্রাক্টস পজিটিভিটি। আই ওয়ান্ট টু ট্রাই দ্যাট। ইটস এ বিগ প্র্যাকটিস। মানে এটাতে এমন না যে তুমি আজকে পজিটিভিটি নিয়ে দিন শুরু করলা, কালকের দিন খারাপ হবে না। যে কোনো সময় যে কোনো রকম খারাপ সিচুয়েশন হতে পারে, কিন্তু হাউ ইউ আর ডিলিং ইট, হাউ ইউ আর মানে তুমি কিভাবে সেই জায়গায়, এক্স্যাক্টলি তুমি ওখান থেকে কিভাবে কি নিচ্ছ এবং নিজের জন্য কি রাখছো আর কি বাদ দিচ্ছ, তুমি যেটা বললে মাঝে মাঝে বাদ দেওয়াটাও দরকার। মমো, অনেকের আগ্রহের জায়গা, যে জায়গাটা আগেই আমি কোয়েশ্চেন করতে চাই। আমরা জানতাম
মমো বিয়ে করেছিল। একদমই পার্সোনাল কোয়েশ্চেনে আসলাম, এবং মমোর একটা ছেলে সন্তান আছে, অবশ্যই, এবং সে the তো gift from মাশাআল্লাহ Allah. আল্লাহর একটা গিফট। কিন্তু অনেক লম্বা সময় মমো সিঙ্গেল আছে এবং সেপারেটেড আছে। সো বিয়ে করার প্ল্যান কি মাথায় আসে না? বিয়ে করতে চাই কি চাই না, মানে কেন বিয়ে করছি না? এটা কি চাইলেই হয় ব্যাপারটা তেমন? এটা তো বোধহয় উপর থেকে হতে হয়। ওকে, তো সেটা তো যখন কবে হবে সেটা হচ্ছে ওপর থেকে আমরা হ্যাঁ, ওয়েট হ্যাঁ, করি, হ্যাঁ। বাট ইচ্ছে কি আছে কি হ্যাঁ হ্যাঁ, ঘর কেন না, সংসার করার? কেন না, কারণ আমি আমার বিয়ে হয়েছিল একটু অল্প বয়সেই, মানে প্রায় 23-24-এর দিকে আমার বিয়ে হয়েছে। সো আমি আর্লি শুরু করেছিলাম। ওই সময়ে আমার ক্যারিয়ারও অনেক বেশি হার্ডলস ছিল, ক্যারিয়ার অনেক বেশি স্ক্যাটার্ড ছিল। আমি বয়স কম ছিল, ইমোশনালি ম্যাচুরিটি, হ্যাঁ, সব কিছু মিলে আমি ঠিক গুছিয়ে উঠতে পারিনি। তো আমার মনে হয়েছে যে আমি ঠিক মতো কাজটা করতে পারিনি। তো যে কাজটা আমি ঠিক মতো করতে পারিনি, সে কাজটা আমি একবার ঠিকভাবে করতে চাই। মানে আমি একটা সুন্দর, যদি ঠিক মানুষ আমার জন্য উপর থেকে আসে, তাহলে আমি ঠিক মানুষটার সাথে শান্তি উপর থেকে একটা সাই আসবে, আর ঠিক মানুষটিকে খুঁজে বের করতে হবে, যে মানুষটি মমর জন্য নিশ্চয়ই সেটা কোথাও না কোথাও আমরা পেয়ে যাব, যে তিনি আশেপাশেই হয়তো বা আছেন কোথাও, কোনো না কোনো সময় নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হয় না, এই চক্ষু মেলিয়ে হ্যাঁ হ্যাঁ এরকম হয়ে গেলে তো হয়েই গেল, হয়ে যাবে নিশ্চয়ই। শিশু ইয়ে তো থাকবেই, আর যারা পাত্রপক্ষ আছে, যারা আগ্রহী আছে মমর ব্যাপারে, তারা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এবার লজ্জা পাইলাম। এটা একটু দারুণ ব্যাপার। না 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 না, নাইস নাইস। আচ্ছা, এটি গেল একদমই একান্ত পার্সোনাল বিষয়, আমি শুরুতেই বলে ফেললাম। না না না, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা আমি জানতে চাই, কেরিয়ারে কি কি করা হয়েছে? শুরুই হয়েছে কেরিয়ার সিনেমা দিয়ে। এটা একটু কিন্তু দারুণ ব্যাপার তোমাদের তিনজনের জন্য, স্পেশালি মানে আমি যদি বলি মমো, বিন্দু, বাঁধন, হ্যাঁ, আমাদের এই ক্যারিয়ার জার্নিটা, আমি অন্য লাক্সের যতগুলো আমাদের যত ফটো সুন্দরী আছে, সামহাও সব ফটো সুন্দরীর সাথে একটা ভালো সম্পর্ক আমার আছে, এবং খুবই কাছের। কারণ তুমি সুন্দর বানাতে পারো মানুষকে, নট অনলি বাই মেকআপ। তোমার ভেতরের সোলটা এত সুন্দর যে তোমার যে অরাটা না, ওই অরায় আরেকটা মানুষ আলোকিত হয়। সো দিস ইজ ইয়োর স্পেশালিটি। থ্যাংক ইউ। তো আমি দেখেছি যে এই অন্যরা কেউ এই ব্লেসিংসটা পায়নি। তৌকির ভাইয়ের একটা সিনেমা, হুমায়ুন আহমেদ স্যারের ওনার প্রথম সিনেমা, সো ওইখানে অভিনয় করার এই সুযোগ, এই চান্স মানে কেউ কিন্তু পায়নি, বাট তোমরা তিনজনই পেয়েছো। এটা একটা অনেক বড় ব্যাপার। সো ওই যে শুরুটা হলো, কিক করে স্টার্ট হলো লাইফ, এটা কেমন ছিল? ওইটা একদমই আসলে আমি তখন জাহাঙ্গীরনগরে ড্রামাটিক্স ডিপার্টমেন্টে কেবল ভর্তি হয়েছি। তো তখনই প্রচার চলছিল যে লাক্স চ্যানেলের সুপারস্টার দারুচিনি দ্বীপের নায়িকার খোঁজে, এটা ছিল ওই সময় ট্যাগলাইন। তো আমি নাচ গান আবৃত্তি অভিনয় ছোটোবেলা থেকে করে আমার বাবা মার উৎসাহেই করে বড় হয়েছি, ওদের পরিশ্রমের কারণেই। কিন্তু তারপরও আমাদের সোসাইটি তো ইনসিকিউর নানাভাবে, মেয়েদের জন্য আরও বেশি, এটা সত্যি, সবখানে ইনসিকিউরিটি আছে, আমাদের আর একটু বেশিই আছে। তো সেই জায়গা থেকে আমার বাবা মা চিন্তা করছিল যে মেয়ে যদি ড্রামাটিক্স ডিপার্টমেন্টে পড়ে, কি হবে তার ভবিষ্যৎ, কি করবে তার ক্যারিয়ার, কিভাবে মেয়ের ভালো জীবন হবে, ভালো বিয়ে দিবে, এই ধরনের চিন্তাভাবনা তো বাবা আমাদের খুব কমনলি থাকে, সবার প্রথম আসে। এবং আমাকে আবার বাবা মা অনেক যত্ন করে বড় করেছেন। তো সেই জায়গায় কখনোই তারা চান নাই যে আমার কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হোক জীবনে। যাই হোক, ওগুলো তো পার্ট অফ লাইফ। তো জাহাঙ্গীরনগর ড্রামাটিক্সে ভর্তি হওয়ার পারমিশনটা আমাকে আসলে একটু জোর করেই পেতে হয়েছিল, মানে আমাকে জোর করতে হয়েছিল যে হ্যাঁ আমি ড্রামাটিক্সে করব। তো কেন আমি সেটা করতে চেয়েছি, কারণ এই কাজটার সাথে আমি ছোটোবেলা থেকে শিখে অনেকটা সময় আমি অলরেডি ইনভেস্ট করেছি। আর
বাংলায় পড়ে ব্যাংকে আমি জব করতে চাই নাই। আমি সেই কাজটাই করতে চাই যে কাজটা আমি ভালোবাসি, এবং আমি বলবো যে আই এম ফরচুনেট এনাফ যে আমি যে সাবজেক্টে লেখাপড়া করেছি সেই সাবজেক্টটা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি প্রফেশনালি। সো মাই প্যাশন অ্যান্ড প্রফেশন একটা সুতায় গাঁথা হয়ে গেছে। তো সেই জায়গাতে যখন দারুচিনি দ্বীপের অভিনয়ের সুযোগটা আসলো, তখন আমার বাসা থেকেই আমাকে বলল যে এখন কেন যাচ্ছ না, যাও, একটু রাগ করেই বললো তো যাও, এখন তুমি তো অভিনয় করার জন্য অস্থির হয়েছিল, যাও এখন অভিনয় করতে যাও, কি দারুণ। পারবে। ওকে, হ্যাঁ, আমি কি এখানে গেলে হবে? আমার নিজের সম্পর্কে আর ব্যাপারটা কি ভালো ছিল না, নামটাই এত সুন্দর ছিল। নামটাই এত সুন্দর ছিল। আমার কাছে দারুচিনি মনে হয়েছে দ্বীপের নায়িকার আজ অবধি খোঁজে। যত সিনেমার নাম শুনেছি এই সিনেমার নাম অনেক টাচি, একদম আমাদের আর এত আর্টিস্টিক, হ্যাঁ, এত সুন্দর মানে করে শুনলে জিনিসটা মনে হয় হয়েছে। আমি ওই দ্বীপটা দেখতে চাই। আর আমাদের চাইল্ডহুড মেমোরির সাথে আছে, আমরা গল্পগুলো আগে পড়েছি, তো আমাদের খুব ইমোশনাল কানেকশন আছে এক ধরনের। তো ফ্যামিলি থেকে যখন বললো যে যাও ও কম্পিটিশন অ্যাটেন্ড করো, আই ওয়াজ নট কনফিডেন্ট, কারণ মফস্বল শহরে আমি বড় হয়েছি। একটা কথা আমাকে ভীষণ শুনতে হয়েছে, মেয়েটা দেখতে মিষ্টি কিন্তু কালো। তো এইটা শুনতে 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 কি হয় আমাদের, তুমি যখন একটা কথা বলতে থাকো একজন মানুষকে কন্টিনিউয়াসলি, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, ওটা তুমি বিশ্বাস করতে শুরু করো। তো আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমি দেখতে ভালো না, আমি কালো, আমাকে দিয়ে আসলে কিছু হবে না। হ্যাঁ, আমি আমার মতো করে যাচ্ছি, আমাকে দিয়ে এগুলো কিছু হবে না। তো তখন বাসা থেকে আব্বা যখন বললো, তো আমি বললাম যে কী বলো তুমি, সুন্দরী কম্পিটিশান, আমি হবে না আমাকে দিয়ে। তো বলছে না, এটা সুন্দরী কম্পিটিশান না, এটা ট্যালেন্ট হান্ট, এখানে অভিনয়ের সুযোগ আছে, তুমি যেহেতু অভিনয়ে পড়ছো সেজন্যই তোমাকে জানানো। বললো মা না বাবা? মজার ব্যাপার আরও যেটা হচ্ছে, আব্বাই কিন্তু ভেটো দিয়েছিল জাহাঙ্গীরনগরে পড়ার ক্ষেত্রে, কিন্তু এই কম্পিটিশানটা আবার আব্বাই আমাকে ইন্সপায়ার করেছে। আম্মা আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার আব্বা বলছে এটা করতে, কারণ তখন আমি তো রাগ করে বাসা থেকে হোস্টেলে গিয়ে থাকতেছি, সেই সময়ে একটু রাগ মানভিমান চলছিল আমাদের বা মা বাবার সাথে। তো তখন আম্মা আমাকে ফোন করে বলল তোমার আব্বা বলছে তুমি যাও কম্পিটিশানে নাম লেখাও। তারপরে আমি আসলে কম্পিটিশানে নাম লেখালাম, এবং ওখানে প্রথম সুবর্ণা মুস্তফা আমাকে বললেন, উনি একজন সম্মানিত জাজ ছিলেন সে সময়, তখন উনি আমাকে বললেন যে তোমার এই যে মনের ব্যাপারটা, এই ভাবনাটা থেকে তুমি বের হয়ে আসো, কারণ ইউ আর বিউটিফুল। তো এই একটা লাইন, হ্যাঁ, এবং ওনার মুখ থেকে এই লাইন, তো আমার জন্য এটা অনেক ইম্প্যাক্টফুল ছিল। এবং এই লাক্সারি জার্নিতে আই এম সো ফরচুনেট, আমার এত এত গুণী মানুষের সাথে কাজ করার বা লেসন নেওয়ার সুযোগ হয়েছে। আমি চেষ্টা করেছি নিজেকে গ্রোন আপ করতে। দারুণ। তাহলে আমি বলবো অ্যাকসেন্স এটা আসলে অনেক বড় ব্লেসিংস, এবং ডেফিনেটলি ব্লেসিংস। একজন মানে প্রথম সিনেমা করে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, তো এটাও অনেক বড় প্রাপ্তি আসলে। পরবর্তীতে আরও অনেক সুযোগ এসেছে, পরবর্তীতে অনেক জটিলতাও হয়েছে, নাম এসেছে, বাদ হয়ে গেছি নানা কারণে, আমলাতান্ত্রিক হোক আর রাজনৈতিক হোক, যে কোনোভাবেই পরের জাস্টিসগুলো আমি হয়তো ঠিকমতো পাইনি, কিন্তু প্রথমটা আমি সত্যিকার অর্থে পেয়েছিলাম। সো ফাইন, I have no complaint, but these are my observations যে হ্যাঁ, এই কারণে হয়তো আমি জিনিসগুলা পাইনি, বা আমি এটা এখন মনে করি আসলে যে আমি যেটা ডিজার্ভ করি সেটা কোনো না কোনোভাবে আমার কাছে চলেই আসবে। এই যে আজকে এসে আমরা আরেকটি অ্যাচিভমেন্ট নিয়ে কথা বললাম, একদম। সো এটাও একটা দারুণ ব্যাপার, তাই না? আমরা তো কি করতে পারি, নিজেদের চেষ্টাটা করতে পারি, আমি অনেস্ট থাকতে পারি, আমি ডেডিকেশনের হাইয়েস্টটা দেখাতে পারি, আমি আমার প্রফেশনালিজম দেখাতে পারি, আমি আমার স্কিলকে আরও বেশি শাইন আপ করতে পারি, কিন্তু আলটিমেটলি কি হবে উই ডোন্ট নো, ইটস নট ইন আওয়ার কন্ট্রোল। সো আমি আমার বেস্টটুকু করার ট্রাই করি, আর তার কাছে প্রে করি সে যেন আমার জন্য যা ভালো রেখেছেন তাই হয়। আমি নিজেও অনেক নাটক দেখেছি, আর আমি তার থেকেও বেশি এই সময় আপু নাটকের শুটিংয়ে হ্যাঁ, এই জিনিস চলেছে একদম। সো প্রচুর নাটকে কাজ করেছে মামা। সো এটা কয়শোর মতো নাটক হতে পারে আনুমানিক? এটা কিন্তু পার হয়ে যাবে আর কি, হাজারের দিকে। হ্যাঁ, আমি এর জন্য জিজ্ঞেস করছি, মানে কেমন হতে, সংখ্যাও অনেক উপরে যাবে, আমি জানি বেশ উপরে হবে, হাজারের কাছাকাছি। বলি শুধু যে আমি টানা
2008 থেকে, মানে লাক্স হলো তো 2006-7 সালটাই আমাকে কাজ করতে দেয়নি, যেহেতু সিনেমার কারণে আমি কাজ করিনি। 8 থেকে এখনো পর্যন্ত আমি আসলে নন স্টপ কাজ করছি। একটা সময় মোটামুটি 14 বছর আমি কোনো দিকে তাকাইনি। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আই শুট। নো ফ্যামিলি লাইফেও অনেক হ্যাম্পার্ড হয়েছে সেই জন্য। নো সোশ্যাল লাইফ একদম অফ হয়ে গিয়েছিল, ফ্রেন্ড সার্কেল অফ হয়ে গিয়েছিল। আমি জাস্ট কাজ। ইট ওয়াজ জাস্ট ওয়ার্কহলিক টাইপের। আর আমি জানি না, আমার কাছে প্রচুর কাজ এসেছে এবং আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য টাইম টু ওয়ার্ক। পরে এই কাজটা অন্যভাবে হয়তো আসবে, এভাবে আসবে না। সো আমার কাছে যেটা আসছে এবং দর্শক যেহেতু আমাকে দেখতে চাচ্ছেন, ভালোবাসছেন, আমি এই ভালোবাসাটা থেকে নিজেকে দূরে রাখতে চাই না। কি দারুণ একটা বিষয় যে আমরা যাদের জন্য কাজ করি, লাইক দর্শকের জন্য, সেই দর্শকের ভালোবাসার জন্য এবং নিজের ওই সময়টিকে ঠিকভাবে কাজ করার জন্য। তার মানে আমার ধারণা এটা 1,500-2,000-এর কাছাকাছি চলে গেছে কাজ, যদি ওইভাবে কাউন্ট করা যায়, কারণ এটা অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়। একটা সাধারণ মানুষ বা আমার জন্য, আমি এই জায়গাটা জগৎটা চিনি না, একটা নাটক যত ছোট গল্প হোক যত বড় গল্প হোক 1 ঘন্টার তো একটা সময় থাকে। একটা 1 ঘন্টার নাটকের জন্য কয় দিন শুটিং করতে হয়? অনেক রকম টাইমে। আমরা 1 ঘন্টার নাটকে কখনো 4 দিন শুটিং করেছি, কখনো 5 দিন করেছি, 2 দিন করেছি। এমনও সমস্যায় বাজেট কমের কারণে কিংবা টাইম মিলছে না বলে একদিনে হ্যাট্রিক শ্যুট করেছি। ভোর থেকে সারা রাত শ্যুট করে আবার ভোরে গিয়ে কাজ শেষ হয়েছে। তো এরকম টানা 48 ঘন্টা একটা চেয়ারের মধ্যে বসে থেকে শ্যুট করেছি। এরকম অনেক সময় পার হয়েছে, অনেক। অ্যান্ড এই ইন্ডাস্ট্রিতে আমি কি বলবো, আমাদের ছোট ইন্ডাস্ট্রি ইন এ সেন্স আমরা বাজেটে ছোট, কিন্তু আমরা এত পরিশ্রমী। আর আমি সকলের প্রতি গ্রেটফুল থাকতে চাই, গ্রেটফুলনেস আমি প্রকাশ করতে চাই, এই কারণে কৃতজ্ঞতা জানাতে চাই যে এই যে প্রতিটা ছোট্ট ডট মেলে যে লাইনটা তৈরি হয়েছে, সেই লাইনটা আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে। তো আমি এভরি সিঙ্গেল পার্সনের কাছে কৃতজ্ঞ। নাটকের গল্প আমরা শুনলাম যে কতটা পরিশ্রম। মনে কি হয় যে এই নাটক যারা করে, মানে আমার কাছে যেটা মনে হয় সত্যি কথা, আর্টিস্টদের জন্য আমি একটা জিনিস বিলিভ করি যে এর থেকে কঠিন কাজ পৃথিবীতে আর কিছু নেই। এটা বিলিভ করি। কেন? না, এটা অনেক কঠিন। আমার মনে হয় এর থেকে আমাকে আর্কিটেক্ট শেখালে আমি খুব সহজে বিল্ডিং বানিয়ে ফেলতে পারবো। আমাকে যদি রাজমিস্ত্রির কাজ দেওয়া হয়, ওটা অনেক কঠিন, ওজন উঠাতে হবে, এই করতে হবে, আমি মনে হয় ওটা করে ফেলতে পারবো। আমি যে কোনো কাজ করে ফেলতে পারবো। যেমন এই কাজ কোনো দিন করা সম্ভব নয়। কেন? আমার কাদার মুড নেই, আমাকে কাঁদতে হবে। আমার হাসার মাইন্ড গেম। এমনও কতদিন গিয়েছে যে আই এম নট ওকে টু ডু এনি কাইন্ড অফ শ্যুট। ধরো 103 ডিগ্রি জ্বর, আমি দাঁড়াতে পারছি না লিটারেলি, কিন্তু আমি কমিটেড, কারণ আমার সাথে আরও 50টা মানুষ জড়িত। সো আমি যদি আজকে মানা করে দিই, তো ওই 50টা মানুষেরও দিনটা নষ্ট হবে, তারাও দিনের টাকাটা পাবেন না। আমি সিম্পল ক্রুদের কথা বলছি, মানে স্টারদের কথা তো আলাদা। তো আমি এই কমিটমেন্টটা কোনো দিন আসলে মিস করিনি। আমার এমন অনেক সিচুয়েশনে পড়তে হয়েছে যেখানে সম্ভব না আমার পক্ষে, সম্ভব না। ধরো আমি একটা পার্সোনালি একটা ট্রমা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, বিকজ ব্যক্তিগত জীবনে আমি অনেক হার্ডল পার করতে হয়েছে, আমাকে সিচুয়েশন আমাকে হ্যান্ডেল করতে হয়েছে অনেক। তো লিটারারি গ্রিন রুমে আমি হাউ মাউ করে কাঁদছিলাম, কেঁদে কেটে চোখ টোক লাল হয়ে গেল। বাট তারপরের সিনটাই আমাকে একটা হ্যাপি ফ্যামিলি সিন করতে হবে, রাইট? সো এরকম সময়গুলা নিজের উপর কতখানি পাথর বেঁধে নিজের ইমোশনের মধ্যে দিয়ে তারপরে আবার অন্য ক্যারেক্টারের প্রতি জাস্টিস করা, এটা শুধু আমি একা করি তাই না, এটা অনেকেরই অনেকভাবে করতে হয়। কারণ সমস্যা শুধু আমার একার না, প্রত্যেকের সমস্যা তার জীবনে এভারেস্টের মতো, এটাই স্বাভাবিক। তো আমি এভাবে হ্যান্ডেল করেছি বহু। কিন্তু আমার একটা জিনিস
একটা জিনিসই খুব অসুবিধা লাগে, আমার অভিনয় করতে কষ্ট হয় না, কারণ আমি অভিনয়টা আসলে করি না, আমি চেষ্টা করি যে ক্যারেক্টারটা আমাকে দেয়া হয়েছে বা যে ক্যারেক্টারটা আমি করতে চাই সেটা আমি বসবাস করতে চাই। আমি জাকিয়া বারি মম একটা আলাদা পার্সোনালিটির মানুষ, কিন্তু আমি একটা অন্য চরিত্রে যাপন করতে চাই। ওইটা একটা আলাদা পৃথিবী, একটা আলাদা জীবন। আমি একই জীবনে অনেকগুলো জীবন যাপন করার সুযোগ পেয়েছি থ্রু অভিনয়, এজন্য আমি গ্রেটফুল একভাবে। কিন্তু আমি একটা জায়গায় কষ্ট পাই যখন ধরো আমি অভিনয় করি ইন বিটুইন অ্যাকশন অ্যান্ড কাট, রাইট, ইন ফ্রন্ট অফ ক্যামেরা, নট বিহাইন্ড দ্য ক্যামেরা। আমি অ্যাজ আই এম আর্টিস্ট, আমাকে সেটা আমার করতে হয়, ইটস মাই প্রফেশন, আই এম কমিটেড টু ডু দ্যাট। বাট আমার প্রফেশনের বাইরে আমি অভিনয় করি না। কিন্তু কখনো কখনো আমাকে নানা সিচুয়েশনে শুনতে হয়েছে, অভিনয় করা হয়েছে, অভিনয় বুঝি, আবার অভিনয় করা লাগে না, বুঝছি এগুলো অভিনয়। সো নানাভাবে এইসব যখন এসেছে, ওয়েন আমি ব্যক্তিগত জীবনে আমি অভিনয় করছি না, তারপর আমাকে শুনতে হচ্ছে বুঝি এগুলো সব অভিনয়। তো দ্যাট থিং হার্ট মি মোস্ট। এটা কি সব অ্যাক্টরদেরই এইটা নিতে হয় নিশ্চয়ই? জানি না, অনেক আগে একটা পত্রিকায় পড়েছিলাম, দিলদার ছিলেন আমাদের সিনেমার একজন কমেডি চরিত্র অভিনয় করতেন, খুবই দারুণ অ্যাক্টর, এবং উনি হিউজ পপুলার একজন অ্যাক্টর ছিলেন। তো ওনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে উনি কোনো একটা ওনার আত্মীয় মারা গিয়েছিল, ওখানে উনি ওই আত্মীয়ের জন্য শোক প্রকাশ করছিলেন, কাঁদছিলেন, আর ওনার কান্না দেখে ওনার চারপাশের লোকজন হাসছিল, কারণ ওরা মনে করছিল দিলদার কাঁদতে পারে না। ও মাই গডনেস, দ্যাট ইজ দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু শেয়ার, যে এই যে আমরা তো অভিনয় করি না, অন্য একটা চরিত্র পোর্ট্রেট করি, যে চরিত্র দেখে হয়তো হাজার ছেলে প্রেমে পড়ে গেল আমার, অনেকে অনেক রাগ করে ফেললো, অনেকে অনেক রকম ইমোশন ফিল করলো, কিন্তু ওইটা আমি না। ওইটা স্ক্রিনের ওই চরিত্রটা, ওই গল্পের একটা চরিত্র মাত্র, ওইটা আমি না। আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু আছে, আমার রাগ, দুঃখ, আনন্দ, অভিমান, ভালোবাসা, অন্য সাধারণ সব মানুষ যা ফিল করে আমিও সেভাবে ফিল করি। হ্যাঁ, আমি কিভাবে ডিল করি দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ফিল তো আমিও করি, বিং হিউম্যান বিং। তো সেই জায়গা থেকে এই ধরনের কথা কখনো যদি ফেস করতে হয়েছে আমাকে, তখন আমার কষ্ট হয়। এটা অনেক কষ্টকর কথা আসলেও, কারণ আমি ব্যক্তি মানুষ, আমারও অধিকার আছে কষ্ট পাওয়া, আমার অধিকার আছে হাসা, আমারও অধিকার আছে ভালোবাসা, আমার আবেগ দেখানোর অধিকার তো আমার। আর আমি যদি দেখাই আর যদি বলে এটা রিয়েল না, তুমি অভিনয় করো, তখন না এটা তুমি যে অবশ্যই কথাটা বলে তাকে আর উত্তর দেওয়ার কিছু নাই, কারণ যে সেই বলতে পারে যে বোঝেই না, আর যে বোঝেই না, আর যে চেনেই না, তার থেকে দূরেই থাকা ভালো। ট্রু, একদম ট্রু। আমি যদি জিজ্ঞেস করি, মানুষ চেনা কতটা সহজ, কতটা কঠিন? মানুষ চেনা দায়। এক কথায় উত্তর, মানুষ চেনা দায়। এখনকার সময় আরও দায়। আমরা 90s কিড, আমরা একটা ইমোশনাল অ্যাটমসফিয়ার, তুমি খেয়াল করে দেখো, আমি মফস্বল শহরে বড় হয়েছি, আমি একটা ইমোশনাল সারাউন্ডিংসের মধ্যে বড় হয়েছি, বড় ফ্যামিলিতে বড় হয়েছি, যৌথ পরিবার, নানা খালা, মামা, চাচা, কাজিন, দাদা, দাদি, মানে ভরপুর ইমোশন, নানা রকম ইমোশনের শাসন, বিভিন্ন সাইডে শাসন, আদর, ভালোবাসা, কোনোটাই কম ছিল না, রাইট? তখন ওইটা অনেক বেশি হিউম্যান কানেক্টেড ছিল। কিন্তু এখন আমরা যারা 90s কিড, আই থিঙ্ক আমরা হচ্ছি দ্যাট লাস্ট জেনারেশন যারা কিনা ওই অ্যানালগের ওই টাইমটাকেও রিলেট করতে পারে, এখন ডিজিটালে এসেও অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তো দো ইটস টাফ ফর মি, এখন মানুষ চেনা আরও দায়, কারণ এখন মানুষ অনেক বেশি মেকানিক্যাল, মানুষকে ট্রাস্ট করা এখন অনেক বেশি ডিফিকাল্ট, মানুষের এখন অনেক মাস্ক ফেসে অনেক। আমি অভিনয় করি, আমার প্রফেশন এটা, আমার ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমি অভিনয় করি, সেটা আলাদা কথা, কিন্তু যারা আসলে অভিনয় করে না তারাই অনেক বেশি অভিনয় করে আমাদের চারপাশে এখন। সো মানুষ চেনা দায় থেকে আরও
বেশি কিছু হয়ে যাচ্ছে। আরেকটা জরুরি বিষয় হচ্ছে 90s-এ আমরা ইমোশনগুলোর আউটপুট দেখেছি। কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসতো তখন এমনও হয়েছে রক্ত দিয়ে চিঠি লিখতো, মানে এই যে বোঝানো যে তোমাকে আসলে বুঝতেই হবে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ। আর এখন তো কোথায় না, চলে গেছে, তখনকার ইন্টেন্সিটি ওয়াজ ডিফারেন্ট, রাইট? আর ভালোবাসলে একটা মানুষ কেন ইন্টেন্স হবে না আমি সেটাও জানি না, এটা আমার যুক্তিতে কুলায় না। হ্যাঁ, আমি ইমোশনটা হয়তো সব সময় সব জায়গায় সবার জন্য দেখাবো না, কিন্তু যাকে আমি ভালোবাসি বা যাকে আমি যত্ন করি, যে আমার খুব কাছের আপন, তার জন্য তো আমার ইমোশন থাকবে সব সময়। সো এখন আমার কাছে কি মনে হয় যে এখানে কি এই ইন্টার রিলেশনশিপ, স্পেশালি যদি আমি ভালোবাসার জায়গাটাকে বলি, বাবা মা ভাই বোনের ভালোবাসাটা দ্যাটস ডিফারেন্ট, বন্ধুর ভালোবাসা দ্যাটস ডিফারেন্ট, কিন্তু এই সম্পর্কটার জায়গায় একটা বিষয় যেটা আমার মনে হয় মেইন ঘাটতিটা কি আসলে সম্মানের? একজন আরেকজনকে রেসপেক্ট দিতে শিখেনি বা দিতে পারছে না, বা খুবই ফ্রিকোয়েন্টলি আমি চাইলেই অ্যাভেলেবল আমার পাশে গার্লফ্রেন্ড পেয়ে যাই বা বয়ফ্রেন্ড পেয়ে যাই। অপশনস তো এখন অনেক বেশি, তাই না? তুমি একটা জিনিসের জন্য লেগে থাকতে হচ্ছে না এখন আর। হ্যাঁ, যে হ্যাঁ আমি ইহাই চাই, আমি ইহাকেই পাইলাম, এই যে একটা স্বস্তি, এই যে একটা তৃপ্তি, সেটার জার্নি অনেকে করতেই চায় না, কারণ লটস অফ অপশন, সময় কেটেই যাচ্ছে। ওকে ফাইন, কেউ জীবনকে যদি এভাবে দেখে তো হতে পারে, কিন্তু এই যে জায়গাটা রেসপেক্ট আমি আমার নিজেকে কতখানি করছি, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি যদি নিজেকে রেসপেক্ট না করি তাহলে আমি কাউকে কোনোদিন রেসপেক্ট করতে পারবো না, এবং রেসপেক্ট আমি আসলে চাইতেও তখন পারবো না। সো ওই জায়গা থেকে আগে আমাকে সম্মান দিতে হবে। রেসপেক্ট খুব ইম্পর্ট্যান্ট, সেলফ রেসপেক্ট দিয়ে যেটা শুরু হয়। আরেকটা জিনিস ওটা আমি মানে আসলে কথা বললে শেষ হবে না, এত কথা জমে আছে, মানে এত কথা বলার আছে সত্যি কথা। স্পেশালি আমার মনে হয় এখনকার টিনদের জন্য, এখনকার যে বাচ্চারা বড় হচ্ছে, ইয়াং বেবি যারা, মানে বাচ্চা আমাদের কাছে, আমাদের বাচ্চা, এদের জন্য আসলে অনেক কথা বলার আছে। আমরা আরেকদিন আড্ডা দিব এদের জন্য, বিকজ আমরা যেহেতু 90s দেখে বড় হয়েছি, আমরা সত্যি কথা শেষ গ্রুপ যারা আসলে সব পেয়েছে, যারা ফুল আবার ইমোশনাল ফুল দুটোই। সো ওইটা একদিন আড্ডা হবে। বাট আজকে আমি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, যে আমি সবসময় মমর মধ্যে দেখেছি সোশ্যাল ওয়ার্ক করার একটা টেন্ডেন্সি, মানে শুধু আমি নিজে ভালো থাকবো, শুধু আমাকে কেন্দ্র করেই আমার জগৎ, আমার সংসার, আমার লাইফ, এই জায়গার বাইরেও মম ভাবতে চায়, মানে দেখতে চায় এবং অনেক কিছু করতে চায়। আমাকে মামা অনেকবার অফার করেছে, এবং আমি দুঃখিত যে আমি একটা সুন্দর প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারিনি, যে জায়গাটাতে আমরা একটা ইন্টারেস্টিং ওয়েতে এখন আমরা একটা প্ল্যাটফর্ম, একটা দুটো আমরা করেছি। তুমি যে সুন্দর করে শুরুটা করেছো, মানে এটাও তো একটা তোমার একদিনের জার্নি না, তাই না? তুমি কত বছর থেকে একটু 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 করে সুতা গেথে 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 মালাটা বানিয়েছো। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তো তাই, এভাবেই তাকে আগাতে হয়। খুব ছোট্ট একটা ডট থেকে জীবনটা আসলে শুরু হয়। তো আমরা কি সামনে মমকে সুন্দর সুন্দর সৃষ্টি, সুন্দর কিছু গঠনমূলক কাছে পাবো কিনা, বা মম থাকবে কিনা, বা মম করতে চায় কিনা? প্রথমত আমি কাজ করতে চাই সবার মানুষের জন্য। কেন করতে চাই? আমি একটা জিনিস সবসময় বলি যে আজকে আমার যা পরিচয় তৈরি হয়েছে, যে ভালোবাসা পাচ্ছি, এটা কেবলমাত্র দর্শক, থ্রু ইউ, থ্রু ডিরেক্টর, থ্রু ফিল্ম, থ্রু ইন্ডাস্ট্রি অবশ্যই, কিন্তু এই যে আনকন্ডিশনাল লাভ যেটা আমি দোয়ার মতো পাচ্ছি প্রতিদিন, সেটা আমার দর্শকের কাছ থেকে। তো আমি কানেক্টেড ফিল করি, আমি কানেক্টেড ফিল করি, এবং আমার কাছে মনে হয় স্পেশালি মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য আমার যদি সুযোগ থেকে থাকে, যা যা আমার এর মধ্যে সুযোগ তৈরি হয়েছে আমি সেইগুলোকে কাজে লাগিয়েছি, এবং ফরচুনেটলি আমি সামনে আরও কিছু এরকম কাজ করার সুযোগে থাকবো, আমি সেগুলোও করতে চাই। কারণ আমি জানি না, আমি মনে করি যে ভালো থাকাটা সামগ্রিক। শুধু আমি ভালো আছি, আমার বন্ধুটা ভালো নেই, আমার বোন ভালো নেই, তাতে করে আমি কি ভালো আছি?
কতক্ষণ ভালো আছি? আমি যখন শুনবো ফোন করে যে আমার ফ্রেন্ডটা তো ভালো নাই, ওর শরীরটা ভালো না, তখন আমার তো মন খারাপ লাগবে। তুমি যখন শুনবা যে আমি ভালো নাই, তোমার তো খারাপ লাগবে। তো আমি এভাবেই চিন্তা করি যে ভালোটা তখনই বড় হয় যখন আমরা চারপাশের সবাই মিলে ভালো থাকি। আর ভালো থাকতে না অনেক কিছু লাগে না, প্রয়োজন হয় না, যত্নটার প্রয়োজন হয়। লাস্ট একটা প্রশ্ন করতে চাই এবং এরপরে আমরা ক্লোজিংয়ে চলে যাব। এই প্রশ্নটা একটু অন্য ঘরানার, সেটা হচ্ছে মমো সাডেনলি আমি দেখেছি মমো নিজেকে অনেক কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করছে নিউলি। সেটার মধ্যে মমো একদিন আসলো, আমার সাথে কথা বললো এবং ফোনেও কথা হলো, এবং মমো সুন্দর করে উমরা করে আসলো। এবং এটা আমি জানি না মমো কজনকে জানিয়েছে বা কে জেনেছে কে জানেনি, আই ডোন্ট নো। আমার কাছে প্রতিনিয়ত আমার মনে হয়েছে আমাকে যত ছবি মমো পাঠিয়েছে এটার মধ্যে আমি নিজেই বেশ কিছু স্টোরি দিয়ে ফেলেছি। তাতে কে জানলো না জানলো আই ডোন্ট মাইন্ড, বাট আমি চেয়েছি যে এটা আমাদের সবার একটা লক্ষ্য, যে আমরা সবাই জীবনে একবার এই এক্সপেরিয়েন্সটা করতে চাই, এই জমি ওই ভূমিতে যেতে চাই, আল্লাহর ঘরের সামনে দাঁড়াতে চাই, নিজেকে দেখতে চাই। এটা আমার মনে হয় সবার এন্ড একটা চাওয়া। তো সেই চাওয়ার জায়গা থেকে মোমো চলে গেছে। তো আমি এত হ্যাপি ছিলাম যে আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারিনি। তো আমি চাইবো যে এটার যে এক্সপেরিয়েন্স ছিল বা মোমো কতটা শান্তি পেয়েছে ওখানে গিয়ে, এবং আসলে মোমো কী নিয়ে আসতে পেরেছে, কেন গেছে, মানে এটা তো ফ্যাশনের পার্ট হতে পারে না, এটা তো দেখানো কিছু হতে পারে না। তাহলে আসলে বিষয়টা কী ছিল? বিষয়টা ইট ওয়াজ কল। কারণ আম্মা এই বছরেরই মানে 25-এরই মার্চ মাসে আমাকে নিয়ে যাওয়ার জন্য খুবই তোড়জোড় করলো, কিন্তু ওই সময় আমি যাইনি। এবং তখনও আমি কখনো ভাবিনি, মানে 25-এর মার্চেও আমি ভাবিনি যে কখনো আমি এই জার্নিটা করতে পারবো। কিন্তু একদিন, তুমি জানো পুরো ঘটনাটাই, আমি একটা ঘটনার মধ্য দিয়ে গিয়েছি এবং টোটাল বিষয়টা তোমার সাথে আমি শেয়ার করেছি, ইউ নো এভরিথিং। তো আমার মনে হয়েছে যে ইটস কলস, আমাকে যেতে হবে, ইটস কল। হ্যাঁ, আমার মনে হচ্ছে ইটস কলিং, আর কিছু আমি বলতে পারবো না এর চেয়ে বেশি। তো আমি বিষয়টা তাই, হ্যাঁ বিষয়টা তাই। এবং আমার ওমরা করতে যাওয়া হয়েছে বিকজ অফ ইউ। তুমি সব কিছু রেডি করে দিয়েছো, পরিচয় করিয়ে দিয়েছো, সব ব্যবস্থা তুমি করে দিয়েছো। তো তুই চেয়েছিস, আমি চেয়েছি, হ্যাঁ আমার কল মনে হয়েছে এবং উনি আমাকে ওখানে নিয়ে গেছেন। এবং সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে আমার জন্য এটা, যে আমার কনফিডেন্সটা যেখানে আমি হারিয়ে ফেলছিলাম, যে আমি বোধহয় আর পারছি না বার্ডেন হ্যান্ডেল করে, আমি বোধহয় টায়ার্ড, ওই জায়গাতে আই ফিল মোর ফ্রি নাও। আমার 2 শোল্ডার থেকে অনেক চাপ যেন আমি ওখানে রেখে আসছি, এবং আমার কাছে মনে হয় যে যা হবে সব ওখান থেকে নির্ধারণ করা আছে। আই ক্যান কানেক্ট উইথ হিম নাও, আই ক্যান টক উইথ হিম নাও। সো ইটস এ স্পিরিচুয়াল জার্নি, ডেফিনেটলি। এটা এক একজন মানুষের এক একভাবে হয়। আমার খুব ফেদারি ফিল হয়েছে পুরোটা টাইম, অ্যান্ড আই এম সো ফরচুনেট, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকের পডকাস্ট যে বাচ্চারা দেখছে বা বড় যারা দেখছে বা যারাই দেখছেন শুনছেন আমাদের কথা, তারা অ্যাটলিস্ট কানেক্ট করতে পারবেন ব্যাপারটার সাথে। কারণ সবারই স্পিরিচুয়াল একটা কানেকশন কোথাও না কোথাও থাকে। সো এক একজন এক একভাবে সেটাকে ডিল করেন। যেমন আমি ধরো এই যে এই কথাটা কোথাও সোশ্যাল মিডিয়াতে আমি কোথাও পোস্ট করি নাই, কারণ আমার কাছে মনে হয় এটা আমার আর তার একান্ত যোগাযোগের। এটা কেউ জানলেও ক্ষতি নাই, না জানলেও অসুবিধা নাই। তো আমি বললাম না, আমি এত খুশি হয়েছি, খুশি হয়ে আমি স্টোরি করে ফেলেছি। হ্যাঁ, মানে এই কানেক্টিভিটি যখন আমি ফিল করি, তখন আমার কাছে মনে হয় ইয়েস, আই এম ফুলফিলড। আলহামদুলিল্লাহ। নাইস, আলহামদুলিল্লাহ। মোমো, আমার মানে আমি কি বলবো, আমার শেষ করতে ইচ্ছে করছে না, আরও কত গল্প বাকি রয়ে গেল। নিশ্চয়ই পরে আরেকদিন গল্প হবে, এবং আমরা কিছু কাজও করব, যে কাজগুলোর মধ্যে দিয়ে কিছু মানুষ উপকৃত হবে। একজন মানুষ উপকৃত হলে চলে যাবে। একদম আমারও ইচ্ছা তাই। অনেক হয়তো আমার সাধ্যে অনেক নাই, আমার সাধ্যে একটাই ডট আছে, আমি সেটাই করতে চাই। যেন লাইনটা যখন তৈরি হবে তখন ওই একটা ডট যেন আমার থাকে।
দারুণ একটি কথা বললি, আমার কাছে ডটের স্টোরিটা খুব ইন্টারেস্টিং লাগলো, এটা আমার জন্য আজকে লেসন ছিল। থ্যাংক ইউ মোমো। থ্যাংক ইউ। আমি তোমাকে আরও একটা ছোট্ট করে রিলেট করতে চাই, অ্যাড করতে চাই এটার সাথে, যে আই ওয়ান্ট টু বি কাইন্ড। মানে আমরা মানুষ ভাবি না আমরা স্বনির্ভর, কিন্তু সম্ভবত এই জায়গাটাতে আমরা সবচাইতে বড় ভুলে আছি। মানুষ স্বনির্ভর না, মানুষ প্রতি মুহূর্তে পরনির্ভর। আত্মনির্ভরশীলতা, কনফিডেন্স সেটা আলাদা কথা, কিন্তু মানুষ একা আসলে অনেক কিছু বা কিছুই করে উঠতে পারে না। একটা গরুর বাচ্চা বা একটা যে কোনো প্রাণী ডিম ফুটলেই পাখিটার বাচ্চাটা ছোট ছোট করে খাওয়ায়, সে উড়ে চলে যায়। গরুর বাচ্চাটা হওয়ার পরেই লাফ দিয়ে একটু পরেই সে দৌড়াতে শুরু করে। মানুষের বাচ্চা কিন্তু পারে না, তাকে প্রতি মুহূর্তে তার ফ্যামিলির, আদার্স, তার ফ্রেন্ড, তার সোসাইটির সাপোর্টের দরকার হয়। তো আমি সেই জায়গা থেকে বলতে চাই যে দ্যাট কাইন্ডনেস আমরা যেটা ডে বাই ডে প্রযুক্তির কারণে লুজ করছি, আমাদের মোরাল ভ্যালুসগুলোকে আমরা অনেক বেশি যেতে দিচ্ছি, আমাদের পপুলারিটি বলো বা আমরা নানা রকম সোশ্যাল ফাঁদে পড়ে মোরাল জায়গাটা, হিউম্যান কোয়ালিটির জায়গাটা চর্চা করতে আমরা আজকাল একটু পিছিয়ে যাচ্ছি। সেই জায়গাটায় আমি নোট ডাউন করতে চাই যে কাইন্ডনেস সাচ এ থিং, যেটা আসলে তুমি মানুষের জন্য যদি করো, তুমি হয়তো সেখান থেকেই পাবে তেমন না, কিন্তু প্রকৃতি তোমাকেও কোথাও না কোথাও রিটার্ন করবে। সো কাজ মানুষকে রিটার্ন করে, আর কাইন্ডনেস থাকতেই হয়। না হয়তো এই গ্রেটফুলনেস আমি কোথায় আসলে জানাবো যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে যে আমি জেগে উঠছি, এই প্রকৃতি আমাকে বাতাস দিচ্ছে, আমাকে কেউ নাস্তা বানিয়ে খাওয়াচ্ছে, কেউ আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। এভরি কালেকটিভ ওয়ার্ক, থ্যাঙ্কফুল টু এভরি দ্যাট পারসন যারা প্রতিদিন আমার সাথে থাকছেন, আমার চারপাশে থাকছেন, আমাকে সাহস দিচ্ছেন। যদিও কাইন্ডনেস যেহেতু ফ্রি, সো কাইন্ডনেসকে মানুষ অবমূল্যায়ন করে। হ্যাঁ, ফ্রি জিনিসের ভ্যালু নাই আমাদের দেশে, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ, যেটা তুমি করবা সেটা তুমি পাবা। রাইট, দারুণ। আমি মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিলাম। একজন আর্টিস্ট, তার দেখার চোখ কতটা সুন্দর হয়। সাধারণ মানুষ হয়তো বা দেখে, গুছিয়ে বলতে পারে না বা গুছিয়ে দেখাতে পারে না। সো আর্টিস্টদের এটাই হচ্ছে সব থেকে বড় মনের শক্তি, দেখানোর জায়গা। আর অনেক অনেক ভালোবাসা মামো, অনেক কিছু অনেক বলার আছে। আমার মনে হয় আই ক্যান ফিল ইট না, ভালোবাসা এবং যত্ন, ইটস আ ফ্রিকোয়েন্সি, এটা ফিল করা যায়। এটা মুখে বলাটা জরুরি, ভালোবাসি শুনতে ভালো লাগে, কিন্তু ভালোবাসি এটা কর্মে প্রকাশ করাটাই হচ্ছে আসল ভালোবাসা। রাইট। সো আজকে তো আসলে আমাদের গ্লো উইথ আফরোজা পডকাস্টে আসার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আজকে যারা তোকে শুনেছে তাদের জন্য যদি কিছু একটা বলতে পারিস যে আদর্শটা তুই মেনটেন করে আজকে মোমো হয়েছিস। আমার কাছে একটা লিওনার্দো দা ভিঞ্চির একটা কোটেশন খুব মনে লাগে, সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট এলিগেন্স। তো আমার জীবনকে আমি সিম্পল রাখতে চাই, আমি সিম্পলভাবে বাঁচতে চাই, সিম্পলিসিটির সাথে নিজের জীবনের সামনের পথ চলতে চাই, উইথ কনফিডেন্স, উইথ ইয়োর দোয়া, ভালোবাসা, আর আপনাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা জানাতে চাই। বলার কথা অনেক, কিন্তু সময়ের জন্য আমরা শুধু এতটুকুই বলতে চাই, নিজের যত্ন করবেন, নিজের পরিবারের যত্ন করবেন। যে আপনার যত্ন করে আপনি তার যত্ন করবেন। ভালো থাকবেন সবাই। দারুণ, ধন্যবাদ আপনাকে।